বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমি আজকের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ঘরে অবস্থান করছো এবং তোমরা তোমাদের ঠিকমতো ক্লাস চালিয়ে যাচ্ছ এবং তোমরা ঠিকমতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আজকে তোমাদের ক্লাস নেব। সেই ক্লাসটি হলো প্রাচীন জনপদের ইতিহাস। প্রাচীন জনপদ। তোমরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে মনোগ্রাম দেখো। বিষয় ইসলামের ইতিহাস সংস্কৃতি, প্রোগ্রাম দি অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 22-1605, কোর্সের নাম প্রাচীন বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নাম্বার 1, লেকচারের শিরোনাম প্রাচীন বাংলার জনপদ সমূহের সংক্ষিপ্ত বিবরণ। মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, কলেজের নাম সরকারি কেসি কলেজ ঝিনাইদহ, আর ইমেল ঠিকানা আছে। প্রথমে আমরা শুরু করি প্রাচীন বাংলার জনপদ সমূহের সংক্ষিপ্ত বিবরণ। প্রথমে জনপদটা কি সেটা আমাদের জানতে হবে। সাধারণত ইতিহাসে খ্রিস্টপূর্ব কয়েক শত বছর পূর্বের সময় থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বা প্রাচীন কাল বলে ধরা হয়ে থাকে। এটা খ্রিস্টপূর্ব অব্দ আর এটা খ্রিস্টাব্দ, এটা তোমাদের ধারণা থাকা লাগবে। খ্রিস্টপূর্ব এটা হলো যীশু খ্রিস্টের জন্মের পূর্বের যে সাল গণনা করা হতো সেইটাকে বলা হয় খ্রিস্টপূর্ব অব্দ। এবং যীশু খ্রিস্ট বলতে আমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাম জন্মের পর থেকে যে সাল গণনা করা হয় সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ বা খ্রিস্টীয়। কাজেই যীশু খ্রিস্টের জন্মের পূর্বের কয়েক শত বছর পূর্বের সময় থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত সময়কে প্রাচীন কাল বা প্রাচীন যুগ বলে ধরা হয়ে থাকে। আবার অঞ্চল ভেদে খ্রিস্টীয় 13 শতক অর্থাৎ 1200 শতক পর্যন্ত আমাদের যে বাংলাদেশ ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দ, তার পূর্ব পর্যন্ত খ্রিস্টীয় 13 শতকের পূর্ব পর্যন্ত দীর্ঘ প্রায় 2000 বছরের সময়কে বাংলার প্রাচীন যুগ বলা হয়ে থাকে। তাহলে 1300 শতক খ্রিস্টীয় এবং খ্রিস্টপূর্ব অব্দর আরো পূর্বে 700, এই মোট 2000 বছরের সময়কে বাংলায় প্রাচীন যুগ বলে ধরা হয়ে থাকে। প্রাচীন যুগে বাংলা, বর্তমানের বাংলাদেশ, প্রাচীন পশ্চিমবঙ্গ কোনো একক বা অখণ্ড রাজ্য বা রাষ্ট্র ছিল না। বাংলাটা আমরা যে বলছি, বাংলাটা তখন কিন্তু পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, তো এই বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম বাংলা মিলে কোনো একক কোনো রাজ্য ছিল না। সব অঞ্চলগুলো অখণ্ড অবস্থায় ছিল, ভাগ ভাগ অবস্থায় ছিল। তো বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো করে শাসন করতেন। বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। অর্থাৎ পুরো বাংলা বিভিন্ন অঞ্চলে ভাগ ভাগ হয়ে বিভিন্ন শাসনকর্তা ছোট ছোট অঞ্চলে ভাগ বিভক্ত করে যার যার মতো করে শাসন করত এবং সেই অঞ্চলটাকে বলা হতো সমষ্টিগতভাবে জনপদ। এই জনপদগুলো হলো গৌড়, বঙ্গ, সমতট, হরিকেল, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, বঙ্গাল। তোমরা দেখো প্রাচীন বাংলার বা প্রাচীন যুগের ম্যাপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। অনেক যে সমস্ত অঞ্চলে যে সমস্ত জনপদ গড়ে উঠেছিল, এই যে পুন্ড্র, উত্তরবঙ্গে মহাস্থানগড়ের এদিকে পুন্ড্র গড়ে উঠেছিল। গৌড় একটা রাষ্ট্র জনপদ গড়ে উঠেছিল। এরকম বঙ্গ জনপদ, রাঢ় জনপদ, এরকম সমতট জনপদ, চন্দ্রদ্বীপ, বঙ্গাল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনপদ গড়ে উঠেছিল।
এই সম্মিলিত প্রাচীন যুগের ম্যাপ তোমরা এখন দেখতে পাচ্ছ। ম্যাপের উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম। প্রাচীন জনপদ তোমরা দেখতে পাচ্ছ। প্রাচীন জনপদের কোন অঞ্চল কোন জনপদ গড়ে উঠেছিল সেটা তোমরা দেখো। প্রাচীন জনপদ এটা এটা আর একটা বাংলাদেশের কোন অঞ্চলে কোন জনপদ গড়ে উঠেছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। যাক, ওদিকে আমরা বেশি সময় নেব না, আমরা প্রথমে চলে যাই বঙ্গ জনপদের বিবরণে। বঙ্গ জনপদ যে সমস্ত বাংলাদেশের জেলাগুলোতে বঙ্গ জনপদের অবস্থান ছিল সেগুলো বর্তমান জেলায়, সেটা আমি তোমাদের সুবিধার্থে এখানে নিয়ে এসেছি। কুষ্টিয়া, যশোর এবং নদিয়া। কুষ্টিয়া, যশোর তো আমরা আমাদের এলাকায়, কিন্তু নদিয়াটা ছিল ভারতের ভিতরে এখন বর্তমান পড়েছে। এই অঞ্চলগুলো নিয়ে তখন ছিল বঙ্গ জনপদ। বঙ্গ জনপদ একটা প্রাচীন জনপদ। এই বঙ্গের নাম প্রথম আমরা উল্লেখ পাই ঐতরেয় আরণ্যক নামক একটা গ্রন্থে। এই গ্রন্থে আমরা সর্বপ্রথম তাহলে বঙ্গ নামের উল্লেখ পেয়ে থাকি। আর বঙ্গের উৎপত্তি নিয়ে ঐতিহাসিক গোলাম হোসেন সলিম বলেছেন যে, গোলাম হোসেন সলিমের বইয়ের নাম হচ্ছে রিয়াজুস সালাতিন। তিনি বলেছেন যে নূহ আলাইহিস সালামের পুত্র হিন্দ, আর হিন্দের পুত্র বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। তাহলে নূহ আলাইহিস সালাম আমাদের নবী, একজন অন্যতম প্রসিদ্ধ নবী। এই নবী আলাইহিস সালামের সময় বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল, আমরা তোমার সবাই জানো। এই নূহ আলাইহিস সালামের 4 পুত্রের ভিতরে একটা পুত্রের নাম ছিল হিন্দ, এবং হিন্দের পুত্র ছিল বঙ্গ, এবং এই বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে বলে এই গোলাম হোসেন সলিম তিনি তার বইয়ে তিনি উল্লেখ করেছেন। বোধায়নের ধর্মসূত্রে বঙ্গের সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায়। রামায়ণে অযোধ্যার সাথে মিত্রতা স্থাপনকারী দেশের তালিকায় বঙ্গ এর উল্লেখ আছে। রামায়ণ একটা ধর্মগ্রন্থ হিন্দুদের। এই হিন্দুদের ধর্মগ্রন্থে অযোধ্যা একটা প্রদেশ ভারতের, এই প্রদেশের সাথে বঙ্গ প্রদেশের যে মিত্রতা বা বন্ধুত্ব তা স্থাপন হয়েছিল, এই মিত্রতা বা স্থাপনকারী দেশের তালিকায় বঙ্গ নামের উল্লেখ আছে। এছাড়া মহাভারতের আদি পর্বে বঙ্গ জনপদের উল্লেখ আছে। মহাভারতেও আছে বঙ্গ জনপদের উল্লেখ। চন্দ্র রাজাদের মেহেরৌলি শিলালেখে চালুক্য রাজবংশের ইতিবৃত্তে বঙ্গ জনপদের উল্লেখ আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে, একটা বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র, তার লেখক ছিলেন কৌটিল্য। এই কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচ্য জনপদ তথা পুন্ড্র, গৌড়, কামরূপ ইত্যাদির সঙ্গে বঙ্গের উল্লেখ রয়েছে। অন্যগুলো জনপদের সাথে কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গ জনপদের উল্লেখ রয়েছে। এতে বঙ্গ কার্পাস বস্ত্র বা বয়ন শিল্পের জন্য বিখ্যাত বলে উল্লেখ করা হয়েছে। প্রাচীন সাহিত্যের মহাকবি কালিদাস রচিত রঘুবংশ কাব্যের নাম হচ্ছে রঘুবংশ কাব্য। এই কালিদাসের রচিত রঘুবংশ কাব্যে রঘুর দিগ্বিজয় প্রসঙ্গে বঙ্গজয়ের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা থেকে কালিদাসের সমকালীন বঙ্গের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। পাল ও সেন রাজত্বকালে বঙ্গ পুণ্ড্রবর্ধন ভক্তির অন্তর্ভুক্ত করা হয়ে থাকলেও গুপ্ত যুগে বঙ্গ ও পুণ্ড্র দুটি স্বতন্ত্র শাসন বিভাগ ছিল বলে প্রমাণ পাওয়া যায়। পাল এবং সেন এই দুটি রাজত্বকালে অবশ্য বাংলা এবং পুণ্ড্র দুটো একসাথে হয়েছিল, এখানে তাই উল্লেখ করা হয়েছে। আর তবে পালদের আগে রাজা শশাঙ্কর আগে গুপ্ত যুগ রাজত্ব করেছিল। 3য় শতাব্দী অথবা 4র্থ শতাব্দীর দিকে এই গুপ্ত সময়ে বঙ্গ ও পুণ্ড্র দুটি স্বতন্ত্র বা আলাদা আলাদা জনপদের প্রমাণ পাওয়া যায়। বৌদ্ধদেবের কৌমেলী লিপি অনুযায়ী পাল যুগে বঙ্গ জনপদটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে এই 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। তাহলে এই জনপদটি বৌদ্ধদেবের কৌমেলী লিপি অনুযায়ী পাল যুগে বঙ্গ জনপদটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। বল্লাল সেনের সময়, সেন বংশের বল্লাল সেন একজন অত্যন্ত জনপ্রিয় একজন শাসক ছিল, রাজা ছিল, রাজা বল্লাল সেন। তার সময়ে বর্তমান বঙ্গদেশ, রাঢ়, বরেন্দ্র, বাগড়ি ও বঙ্গ এই 4টি প্রদেশে বিভক্ত ছিল। সুকুমার সেন মনে করেন যে
বঙ্গ শব্দটি চীনা তিব্বতীয় এবং বঙ্গের অংশের অর্থ জলাভূমি, অর্থাৎ এই জলাভূমির জনগোষ্ঠীর আবাসভূমি হলো বঙ্গ জনপদ। বঙ্গ জনপদের সীমানা বর্ণনা করতে গিয়ে রমেশ চন্দ্র উল্লেখ করেছেন, বর্তমানকালে দক্ষিণ ও পূর্ব বঙ্গ নিয়ে গঠিত ছিল বঙ্গ জনপদ। পশ্চিমে ভাগীরথী, উত্তরে পদ্মা, পূর্বে ব্রহ্মপুত্র ও মেঘনা এবং দক্ষিণে সমুদ্র। কাজে ভাগীরথী পশ্চিম দিকে ছিল ভাগীরথী, যেখানে যে নদীর তীরে পলাশী আম্মকরণে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর এই পলাশীর যুদ্ধেই নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়েছিল, সেই ভাগীরথী পশ্চিম দিকে এর বঙ্গ জনপদের সীমানা ছিল। উত্তরে ছিল পদ্মা, আর পূর্বে ব্রহ্মপুত্র এবং মেঘনা, এবং দক্ষিণে ছিল সমুদ্র অঞ্চল। বঙ্গ জনপদের পরে আসলো পুণ্ড জনপদ। পুণ্ড জনপদ যে সমস্ত জেলায় অবস্থিত ছিল, বর্তমান বাংলাদেশের যে জেলাগুলোতে অবস্থিত ছিল সেগুলো আমি তোমাদের সুবিধার্থে এখানে নিয়ে আসছি। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলার অংশ বিশেষ এই পুণ্ড অবস্থিত ছিল, পুণ্ড জনপদের অবস্থান। পুণ্ড হচ্ছে প্রাচীন বঙ্গের প্রভাবশালী একটি জনপদ। প্রাচীন বাংলার বঙ্গের প্রভাবশালী একটি জনপদ হচ্ছে পুণ্ড। ঐতরেয় ব্রাহ্মণের সর্বপ্রথম পুণ্ড জনপদের উল্লেখ পাওয়া যায়। পুণ্ডরা উত্তরবঙ্গে বসবাস করত বলে এই অঞ্চল পুণ্ড দেশ বা পুণ্ড বন্ধন নামে খ্যাত ছিল। পুণ্ডনগর ছিল প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ডনগর। বগুড়া জেলার মহাস্থানগড় ছিল প্রাচীন পুণ্ডনগর তথা প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম চিহ্নিত করেছেন। অর্থাৎ একজন প্রত্নতত্ত্ববিদ যারা বিভিন্ন মাটি খনন করে প্রাচীন স্থাপনা আবিষ্কার করে তাদেরকে প্রত্নতত্ত্ব বলা হয়। তেমন একজন ভারতবর্ষে তখন প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম, তিনি বগুড়া জেলায় যে মহাস্থানগড়ের পুণ্ডনগর অবস্থিত ছিল সে সম্পর্কে তিনি চিহ্নিত করেছেন। প্রাচীন পর্যটক হিউয়েন সাং এর বর্ণনাতেও এর প্রমাণ পাওয়া যায়। হিউয়েন সাং চম্পা রাজ্য পরিবহন করে পুণ্ডের দিকে অগ্রসর হয়েছিলেন। বরেন্দ্রী বা বরেন্দ্র মন্ডল পুণ্ড বর্ধন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা। পুণ্ডনগরের অবস্থান ছিল এই বরেন্দ্র এলাকায়। এই এলাকার অবস্থান সম্পর্কে বলতে গিয়ে সন্ধ্যাকার নদীর রামসরি বলা হয়েছে, গঙ্গা আর করতোয়ার মধ্যবর্তী ভূখণ্ড ছিল বরেন্দ্র। অর্থাৎ বগুড়ার পাশ দিয়ে বয়ে গিয়েছিল করতোয়া আর গঙ্গা। এই গঙ্গা এবং করতোয়ার দুইটি নদীর মাঝামাঝি যে ভূখণ্ড, এটাকে বলা হয় বরেন্দ্রী ভূখণ্ড। তবকাত নাসিরিক নামক গ্রন্থে এটি গঙ্গা নদীর পূর্ব ভাগে অবস্থিত লক্ষ্ণাবতী রাজ্যের অংশ বলে বর্ণিত হয়েছে। ক্রমে রাজনৈতিক গুরুত্ব যত বেড়েছে, পুণ্ড জনপদের সীমানাও পরিবর্তিত হয়েছে। সেন আমলে পুণ্ড বর্ধনের সীমানা পদ্মা পেরিয়ে ঢাকা বাকেরগঞ্জ সমুদ্র তীর পর্যন্ত বিস্তৃত ছিল। গৌড় জনপদ। বর্তমান জেলা মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের একটা জেলা, আর বাকিগুলো কিন্তু সব ভারতের ভেতরে পড়েছে। কাজেই এই গৌড় জনপদটা ছিল তখন এই মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। গৌড় প্রাচীন বাংলার একটি সুপরিচিত জনপদ। এই গৌড় নামটি এত বেশি পরিচিত ছিল যে বাংলার কোন অংশে তা অবস্থিত ছিল সে সম্পর্কে সঠিকভাবে বলা যায় না। কোন কোন সময় সমগ্র বাংলাকেও গৌড় হিসাবে ধরা হতো। পনিনি সূত্রে প্রথম গৌড়পুর নামের পরিচয় পাওয়া যায়। কৌটিল্যের অর্থশাস্ত্রেও গৌড়ের উল্লেখ আছে। প্রাচীন সাহিত্যে গৌড়ের প্রচুর উল্লেখ আছে, কিন্তু এই জনপদের অবস্থিতি সম্বন্ধে সঠিক কোনো ধারণা পাওয়া যায় না। খুব সম্ভবত মুর্শিদাবাদের একটি ক্ষুদ্র অঞ্চল প্রথম গৌড় জেলা নামে পরিচিত ছিল। মুর্শিদাবাদ, নবাব সিরাজদৌল্লার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই তো মুর্শিদাবাদের একটি ক্ষুদ্র অঞ্চলের নাম ছিল গৌড় জেলা, এবং এর নাম হতেই গৌড় দেশ নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে ধারণা মত প্রকাশ করেছেন। শিলালিপির অনুমান করা যায় যে ষষ্ঠ শতাব্দীতে এই গৌড় প্রায় সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল। ভবিষ্যৎ পুরাণে গৌড়াক পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমানের উত্তরে অবস্থিত এলাকা বলে বর্ণনা করা হয়েছে। সপ্তম শতাব্দীতে গৌড়ের রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ
এবং এটা শশাঙ্কের রাজধানী ছিল স্বর্ণ সুবর্ণ। তো এটা ছিল শশাঙ্কের রাজধানী, যে এটা আছে। জেমস রনেল উল্লেখ করেন যে গৌড় বা লক্ষণাবতী যা বাংলার রাজধানী ছিল তা গঙ্গার নাম বাম তীরে অবস্থিত ছিল। কুষাণ রাজা বাসুদেবের একটি স্বর্ণ মুদ্রা থেকে জানা যায় যে প্রাক মুসলিম যুগে গৌড় ছিল একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। প্রাক মুসলিম যুগে অর্থাৎ মুসলমানরা বাংলা দখল করার পূর্ব পর্যন্ত গৌড় ছিল একটি প্রধান বাণিজ্য কেন্দ্র। ঐতিহাসিকদের মতে গৌড় নগরী প্রতিষ্ঠাতা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বিজয় সেনের পুত্র বল্লাল সেন, তার পুত্র লক্ষণ সেন ছিলেন এই নগরী, গৌড় নগরীর প্রতিষ্ঠাতা। গৌড়কে এ কারণেই বলা হয়ে থাকে লক্ষণাবতী। বাংলার পাল ও সেন রাজারা গৌড়েশ্বর হিসেবে পরিচিত ছিলেন। বাংলায় মুসলিম শাসনের শুরুতে দ্বাদশ শতাব্দীতে লক্ষণাবতী বা গৌড় ছিল বাংলার রাজধানী। গৌড় জনপদের পরে আসতেছে সমতট জনপদ। বর্তমান জেলা কোন কোন জেলায় সমতট জনপদ অবস্থিত সেটা আমি নেছি, তোমরা দেখো। বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল, গড়ে উঠেছিল সমতট জনপদ। প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে অন্যতম ছিল সমতট। সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভগাত্রে খোদিত লিপিতে সমতট নামের জনপদের উল্লেখ দেখা যায়। ষষ্ঠ শতাব্দীতে লিখিত পুঁথি বৃহৎ সংহিতায় আলাদাভাবে এই জনপদের উল্লেখ আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলকে নিয়ে গড়ে ওঠা সমতট। সমতটের প্রথম উল্লেখ পাওয়া যায় গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তের বিজয় কাহিনীতে। গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তের সময়ে এই সমতটের প্রথম উল্লেখ পাওয়া যায়। সপ্তম শতাব্দীতে চীন দেশীয় পরিব্রাজক হিউয়েন সাং সমতট ভ্রমণ করেন এবং তার ভ্রমণ কাহিনীতে সমতটের উল্লেখ পাওয়া যায়। ইৎসিং আরেকজন চীনা পরিব্রাজক, এর বিবরণ থেকে সমতট সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। সপ্তম শতকের শেষ দিকে তিনি সমতটে রাজভট নামে এক রাজার উল্লেখ করেছেন। এই রাজভটের রাজধানী ছিল কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে অবস্থিত বড় কামতা। সুতরাং কুমিল্লা জেলায় ছিল সমতটের প্রধান কেন্দ্র। সমতটের পরে চন্দ্রদ্বীপ প্রজাতন্ত্র জনপদ। চন্দ্রদ্বীপ যে সমস্ত অঞ্চলে অবস্থিত ছিল সেগুলো তোমরা একটু দেখো। চন্দ্রদ্বীপ ছিল বরিশাল, বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল। অর্থাৎ তাহলে চন্দ্রদ্বীপ বলতে আমরা এখানে বরিশাল, বাকেরগঞ্জ এবং মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলকে নিয়ে আমরা তখন বলবো চন্দ্রদ্বীপ, চন্দ্র জনপদ। তো এই চন্দ্র জনপদ তখন ছিল অত্যন্ত একটা জনপ্রিয় জনপদ। চন্দ্রদ্বীপ বঙ্গের আরো একটি প্রসিদ্ধ জনপদ। শ্রী হেমচন্দ্রের চিন্তামণি গ্রন্থে চন্দ্রদ্বীপ বঙ্গের আরো একটি প্রসিদ্ধ জনপদ। শ্রী চন্দ্রের রাম পাল লিপিতে চন্দ্রদ্বীপের উল্লেখ পাওয়া যায়। তাছাড়া বিশ্বরূপ সেনের সাহিত্য পরিষদ লিপিতেও চন্দ্রদ্বীপের উল্লেখ আছে। এই জনপদের অবস্থান ছিল বাকেরগঞ্জ, বরিশাল জেলায়। কেউ কেউ অনুমান করেন প্রাচীনকালে এই স্থান ছাড়াও বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত আরো অনেক ভূখণ্ডের নাম ছিল চন্দ্রদ্বীপ। পাল রাজা রামপালের ত্রাম্য শাসন থেকে জানা যায় যে ত্রৈলোক্য চন্দ্র নামে এক রাজা চন্দ্রদ্বীপের রাজা ছিলেন। মুঘল সম্রাট আকবরের দরবারের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইন আকবরী, এটা আমরা সবাই জানি। সম্রাট আকবরের একজন সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল, তার বইয়ের নাম হচ্ছে আইন আকবরীতে এই মুসলিম শাসনামলে বাংলা নামে যে পরগনা উল্লেখ করেন তাই হলো চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের পরে যে জনপদ আমরা দেখতে পাই সেটা হচ্ছে হরিকেল। হরিকেলের অবস্থান ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা এবং সিলেট। এই অঞ্চলে ছিল হরিকেল জনপদ। এটাও ছিল বাংলার একটি অন্যতম জনপদ। হেমচন্দ্রের চিন্তামণি গ্রন্থে বঙ্গ ও হরিকেল এই দুটি জনপদকে অভিন্ন বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বঙ্গ এবং হরিকেল এই দুটি জনপদ একই বলে উল্লেখ করেছেন হেমচন্দ্র তার চিন্তামণি গ্রন্থে। কিন্তু আর্য মঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থের বর্ণনা অনুযায়ী জানা যায় যে
আর্যমঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থ লেখক ছিলেন আহ বৌদ্ধ ধর্মের পণ্ডিত পরমার্থ। তার গ্রন্থের বর্ণনা অনুযায়ী জানা যায় যে হরিকেল, বঙ্গ এবং সমতট তিনটি পৃথক অঞ্চল ছিল। হরিকেল, বঙ্গ এবং সমতট, এই আর্যমনুশ্রী গল্প মূল কল্প গ্রন্থের বর্ণনা অনুযায়ী তিনটি আলাদা জনপদ, হরিকেল, বঙ্গ, সমতট। প্রকৃতপক্ষে সপ্তম ও অষ্টম শতক হতে দশম ও একাদশ শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল, কিন্তু ত্রৈলোক্য চন্দ্রদ্বীপ অধিকারের পর থেকে হরিকেলকে মোটামুটি বঙ্গের অংশ বলে ধারণা করা হয়। হরিকেল শ্রীহট্ট, শ্রীহট্ট বলতে আমরা এখন জানি সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট। হরিকেল শ্রীহট্ট জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। শ্রীহট্ট সিলেটের পূর্ব নাম বলে স্বীকৃত। কান্তিদেব চট্টগ্রাম, নাসিরাবাদ তাম্রশাসনে উল্লেখ করে আছে মহারাজা ধীরাজ কান্তিদেব হরিকেলের শাসক ছিলেন। তাহলে ওই সময় হরিকেলের শাসককর্তা ছিলেন মহারাজা ধীরাজ কান্তিদেব। এ থেকে বোঝা যায় যে চট্টগ্রাম হরিকেল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। হরিকেলের পরে আসলো রাঢ় জনপদ। পশ্চিম বাংলার দক্ষিণ অঞ্চল বর্ধমান জেলা ভারতের মধ্যে পড়েছে। এটা পশ্চিম বাংলার দক্ষিণ অঞ্চল বর্ধমান জেলাটা ছিল এই রাঢ়ের অবস্থান। রাঢ় ছিল প্রাচীন বাংলার একটি জনপদ। রাঢ় জনপদের প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন জনগ্রন্থ আসারাঙ্গ সূত্রে। মহাবীর তার কয়েকজন শিষ্য সহ এখানে জৈন ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিল। মহাবীর তিনি তার শিষ্য সহ এই ধর্ম প্রচারের জন্য এই অঞ্চলে এসেছিলেন। রাঢ় জনপদের আরেক নাম ছিল সম্ভ। নবম দশম শতকে উত্তরবঙ্গ রাঢ় ও দক্ষিণ রাঢ় নামে রাঢ়ের দুটি অংশের উল্লেখ পাওয়া যায়। নবম এবং দশম শতকে রাঢ় দুই ভাগে বিভক্ত ছিল বলে উল্লেখ আছে, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। অজয় নদী এই দুই ভাগের সীমারেখা ছিল। অজয় একটি প্রসিদ্ধ নদী, সেই নদীটাই ছিল মোটামুটি এই দুই ভাগের সীমারেখা। রাঢ় দক্ষিণে দামোদর এবং সম্ভবত রূপনারায়ণ নদ পর্যন্ত বিস্তৃত ছিল। কোন কোন প্রাচীন গ্রন্থে গঙ্গার উত্তর ভাগ ও রাঢ় দেশের অন্তর্ভুক্ত বলে বর্ণিত আছে। রাঢ়ের দক্ষিণে তাম্রলিপ্তি ও দণ্ডভুক্তি এই দুই দেশ অবস্থিত ছিল। রাঢ় জনপদের দক্ষিণে তাম্রলিপ্তি ও দণ্ডভুক্তি এই দুই দেশ অবস্থিত ছিল। ধারণা করা যেতে পারে ভাগীরথীর পশ্চিম তীর মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও মেদিনীপুরের কিয়দংশ সমূহ দক্ষিণ সমুদ্র পর্যন্ত বিস্তৃত ভূভাগ, অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা ছিল বৃহৎ রাঢ় জনপদ। সমুদ্র উপকূলবর্তী এই জনপদটি ছিল খুবই নিচু এবং আর্দ্র। নিচু ছিল এবং খুবই আর্দ্র অঞ্চল ছিল এই রাঢ় অঞ্চলটা। তাহলে ধারণা করা যায় ভাগীরথী নদীর পশ্চিম তীর মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম অনেকগুলো অঞ্চল নিয়ে এই রাঢ় অঞ্চল গঠিত ছিল, জনপদ ছিল। এবার যে জনপদের কথা আমরা আলোচনায় নিয়ে আসবো সেটা হচ্ছে বঙ্গাল। বঙ্গাল বাংলার একটি উল্লেখযোগ্য জনপদ। রাজেন্দ্র চোলের ত্রিমূলসাই লিপিতে প্রথম বঙ্গাল দেশে উল্লেখ পাওয়া যায়। রাজেন্দ্র চোলের ত্রিমূলাই লিপিতে প্রথম বঙ্গাল দেশে উল্লেখ পাওয়া যায়। দ্বাদশ শতকের একটি দুটি লিপি হতে কোন কোন পণ্ডিত বঙ্গালকে এক ও অভিন্ন জনপদ হিসেবে উল্লেখ করেন। তাহলে দ্বাদশ শতকের একটি দুটি লিপিতে কোন কোন পণ্ডিত বঙ্গ এবং বঙ্গালকে এক এবং অভিন্ন জনপদ হিসেবে উল্লেখ করেছেন। তারা একসাথে দুটোকে মিশিয়ে ফেলেছেন, বঙ্গ এবং বঙ্গালকে এক করে ফেলেছেন। কিন্তু দক্ষিণ ভারতের কয়েকটি শিলালিপি এবং শামসি সিরাজের আফিফ তারিখি ফিরোজশাহী, অত্যন্ত জনপ্রিয় একটি গ্রন্থ তারিখি ফিরোজশাহী, তার রাইটার হচ্ছে গিয়ে শামসি সিরাজ, এবং আরো কয়েকটি শিলালিপি থেকে গ্রন্থ অনুযায়ী বঙ্গাল এবং বঙ্গ দুটি পৃথক জনপদ বলে উল্লেখ করা আছে। রাজেন্দ্র চোলের ত্রিমূলাই লিপিতে গোবিন্দচন্দ্রের বিরুদ্ধে রাজেন্দ্র চোলের বিজয়ের কাহিনী লিপিবদ্ধ আছে। এর মধ্যে অনুমিত হয় দক্ষিণ রাঢ়ের পরই ছিল বঙ্গাল দেশ, এবং এই দুই দেশের মধ্যসীমা ছিল সম্ভবত গঙ্গা ভাগীরথী নদীর তীরে। আবার এই কথা ঐতিহাসিক স্বীকৃত যে চন্দ্র রাজাগণ হরিকেল, ত্রিপুরা ও চন্দ্রদ্বীপের অধিপতি ছিলেন। তাহলে ঐতিহাসিকরা এই ব্যাপারে উল্লেখ করেছেন যে চন্দ্র রাজাগণ, চন্দ্র একটা আলাদা একটা রাজবংশ ছিল,
যেমন পাল রাজবংশ, শশাঙ্ক, গুপ্ত রাজবংশ, এই সমস্ত একটা রাজবংশ। তেমন একটা রাজবংশ আছে চন্দ্র রাজবংশ। এই চন্দ্র রাজবংশের রাজাগণ, বিশেষ রাজাগণ হরিকেল, ত্রিপুরা ও চন্দ্রদ্বীপের অধিপতি ছিলেন। উপরন্তু বিক্রমপুর অঞ্চলও যে গোবিন্দ চন্দ্রের রাজ্যভুক্ত ছিল তা প্রাপ্ত শিলালিপি হতে প্রমাণিত হয়। এই সকল দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে একাদশ শতকে বঙ্গাল দেশ বলতে প্রায় সমস্ত পূর্ববঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমুদ্র তটসায়ী সমস্ত ভূখণ্ডকে বোঝাতো। তাম্রলিপ্তি একটা জনপদ। তাম্রলিপ্তি আছে মেদিনীপুর জেলা, এটা কিন্তু ভারতের মধ্যে একটি মেদিনীপুর জেলা আছে, সেই জেলা অঞ্চলটা ছিল তাম্রলিপ্তি জনপদের অন্তর্ভুক্ত। মহাভারতে ভীমের দিগ্বিজয়, ভীম তার দিগ্বিজয়, মহাভারতের ভীমের দিগ্বিজয় প্রসঙ্গে সর্বপ্রথম তাম্রলিপ্তির উল্লেখ পাওয়া যায়। রাঢ়ের দক্ষিণে বর্তমান মেদিনীপুর জেলার তমলুক এলাকা ছিল তাম্রলিপ্তি জনপদের কেন্দ্রস্থল। দশকুমার চরিত গ্রন্থে তাম্রলিপ্ত ব্রহ্মের অন্তর্গত বলে বর্ণিত আছে। জাতকের গল্পে তাম্রলিপ্তকে একটি বৃহৎ নৌ বাণিজ্যের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। নৌ বাণিজ্য, তাহলে তাম্রলিপ্তিকে একটি বৃহৎ নৌ বাণিজ্যের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তাম্রলিপ্তি যদিও একটা জনপদ, তারপরেও এই তাম্রলিপ্ত আবার একটা বৃহৎ নৌ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এখানে। পেরিপ্লাস গ্রন্থে টলেমি, ফাইহেন ও ইৎসিং এর বিবরণে তাম্রলিপ্তের কথা জানা যায়। টলেমির সময়ে তাম্রলিপ্ত জনপদের রাজধানী ছিল তাম্রলিপ্ত বন্দর। টলেমির সময়ে তাম্রলিপ্ত জনপদ, তাদের রাজধানী ছিল তাম্রলিপ্ত, অর্থাৎ এই তাম্রলিপ্ত বন্দরকে কেন্দ্রে কিন্তু তাম্রলিপ্ত জনপদের অবস্থিত ছিল। বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং বলেন, সমতট থেকে পশ্চিম দিকে 900 লি পথ পাড়ি দেওয়ার পর এসে পৌঁছলাম তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত রাজ্যে। অর্থাৎ চীনা পরিব্রাজক হিউয়েন সাং তিনি বলেছিলেন, তিনি উল্লেখ করেছেন তার ভ্রমণ কাহিনীতে যে সমতট তিনি সেখানে গমন করেন, সমতট থেকে আবার পশ্চিম দিকে 900 লি, আমরা যেমন মাইল বলি, তখন এই পরিব্রাজক হিউয়েন সাং 900 লি পথ পাড়ি দেওয়ার পরে এসে তিনি যে তাম্রলিপ্তিতে পৌঁছেছেন তার উল্লেখ তিনি তার ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেছেন। কিন্তু অষ্টম শতকের পর হতে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধির বিলুপ্তি ঘটতে থাকে। তাম্রলিপ্তি ওই সময় প্রাচীন যুগে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বন্দর, আমাদের যেমন চট্টগ্রাম সমুদ্র বন্দর, তো ওই রকম তাম্রলিপ্তি ছিল ওই সময়কার প্রাচীন যুগের অত্যন্ত জনপ্রিয় একটি সমুদ্র বন্দর। কিন্তু অষ্টম শতকের পর থেকেই এই সমুদ্র বন্দরের সমৃদ্ধি, তার যে সুনাম সুখ্যাতি আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, অর্থাৎ সুখ্যাতি কমতে থাকে। বহির্বাণিজ্যের সম্প্রসারণে তাম্রলিপ্তির ভূমিকা ছিল অত্যন্ত প্রখর। বাইরের দেশের সাথে বাণিজ্য করার জন্য এই তাম্রলিপ্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পেরিপ্লাস টলেমির লেখা থেকে জানা যায় যে তাম্রলিপ্ত থেকে সমগ্র ভারতবর্ষ নদীপথে বাণিজ্য বিস্তার লাভ করে। তাম্রলিপ্ত থেকে সমগ্র ভারতবর্ষ নদীপথে বাণিজ্য বিস্তার লাভ করে। বহির্বাণিজ্যে যেমন বার্মা, অর্থাৎ বাইরে যে সমস্ত দেশের সাথে এই তাম্রলিপ্ত নৌবন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য বাণিজ্য আমদানি রপ্তানি করা হতো, যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশ হলো বার্মা, আরাকান, মালয়, মালয় বলতে এখানে মালয়েশিয়া, এই সমস্ত উপদ্বীপ এবং দূর দেশ থেকে তাম্রলিপ্ত থেকে সমুদ্রপথে বাণিজ্য জাহাজ পণ্য সামগ্রী রপ্তানি হতো। অর্থাৎ এই তাম্রলিপ্ত সমুদ্র বন্দর দিয়েই প্রাচীন বাংলার বিভিন্ন মালামাল রপ্তানি করা হতো এবং বাইরের বিভিন্ন দেশ থেকে এই তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমেই আমদানি করা হতো। সেই ক্ষেত্রে এই তাম্রলিপ্ত বন্দর অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এই তাম্রলিপ্ত বন্দর থেকে দিয়ে যে সমস্ত দেশের সাথে বাণিজ্য করা হতো সেই সমস্ত দেশ হলো বার্মা, আরাকান, মালয় উপদ্বীপ
এবং দূরদেশ থেকে মাত্রামলিপ্ত থেকে সমুদ্রপথে বাণিজ্য জাহাজে পণ্য সামগ্রী রপ্তানি হতো। বলা হয়ে থাকে যে তাম্রলিপ্ত ধনাঢ্য বণিকের প্রধান ব্যবসা কেন্দ্র ছিল। যে সমস্ত বণিক অর্থাৎ ব্যবসায়ী ছিল, এই সমস্ত বণিক বা ব্যবসায়ীরা তাদের প্রধান ব্যবসা কেন্দ্র এই তাম্রলিপ্তে বানিয়েছিল, যারা সুবর্ণ দ্বীপ সহ শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশে সমুদ্র বাণিজ্যে লিপ্ত হতো। তাহলে এই ছিল হচ্ছে কি তাম্রলিপ্তি জনপদ। আচ্ছা, যে সকল বইয়ে তোমরা এই তথ্যগুলো পাবে সেই বইগুলো তোমরা একটু দেখো। 1 নম্বরে বাংলাদেশের ইতিহাস, মাহবুবুর রহমান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, মাহবুবের লেখা বাংলাদেশের ইতিহাস। এসব কিন্তু আসল বই। বাংলাদেশের ইতিহাস পরিক্রমা কে এম রাইস উদ্দিন খান। এ কে এম রাইস উদ্দিন খানের একটি বই, বাংলাদেশের ইতিহাস পরিক্রমা। এই বইয়ে তোমরা পাবা। বাংলাদেশের ইতিহাস দিলীপ কুমার সাহা, ডক্টর মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আনোয়ারুল হক, এই তিনজন মিলে একটি বই লিখেছে। সেই বইয়ের নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই বাংলাদেশের ইতিহাস গ্রন্থেও তোমরা এই প্রাচীন জনপদের বিস্তারিত তথ্য পাবা। তোমরা এই সমস্ত বই একত্রিত করতে করে যদি আরো ভালো মতো যদি নোট করতে পারো, তোমাদের আরো সুন্দর হবে, আরো বেশি নাম্বার তোমরা পাবা। আরেকটা হলো প্রাচীন বাংলার ইতিহাস, ডক্টর আবু নোমান। এটা গবেষণামূলক বই। ডক্টর আবু নোমান তিনি পিএইচডি করেছেন এই সম্ভবত এই বইয়ের উপর, প্রাচীন বাংলার উপরে। তো তার লেখা প্রাচীন বাংলার ইতিহাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এই বইয়ে তোমরা এই প্রাচীন জনপদের বেশিরভাগ জনপদের তথ্য পাত্রগুলো তোমরা এখান থেকে পেতে পারো। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই প্রাচীন বাংলা জনপদের যে আজকে যে ক্লাস, সেই ক্লাসে তোমাদের উপস্থিত ছিল বলে থাকাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সুস্বাস্থ্য জানিয়ে আজকের মতো আজ ক্লাস এখানে শেষ করছি। কয়জন উপস্থিত ছিল? শাপলা খাতুন,